যাও। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউয়ের নিউজ রুম আড্ডাতে। আজকে আমরা নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি, কিছু বিষয় আলোচনা করব। আজকে দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য যুক্ত হয়েছি নিউজ রুম থেকে। আমার সহকর্মীরা আছেন, সবাই কাজে ব্যস্ত। তারপর আমরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। গতকাল এবং আজ এই দুই দিন সিলেটে প্রচুর গরম পড়েছে। গতকাল ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, আজকে ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মনে হচ্ছিল যে 45 ডিগ্রি সেলসিয়াস 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, এমন একটা অবস্থা। একেবারে এই তীব্র তাপ দেখে একেবারে ভয়াবহ অবস্থা। মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে। একই সাথে লোডশেডিং তো রয়েছে। সবকিছু মিলিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। অন্যদিকে আরেকটি বিষয়, আলোচিত একটি বিষয়, সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার ধার্য তারিখ ছিল, কিন্তু সিলেট মহানগর জজ আদালতে বিচারাধীন থাকা এই মামলার বিজ্ঞ জজ না থাকার কারণে আজকে আদালত শুনানি হয়নি। আদালতের ধার্য তারিখ থাকা সত্ত্বেও আজ আদালতে হাজিরা দেননি মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া। নিয়ে দেখলাম কয়েকটা নিউজও লাগিয়েছেন সিলেট ভিউ। আসলে এই যে দুই দিন গরম ছিল, মানুষ যে তীব্র তাপদাহে ভুগেছে, আসলে এই দুই দিন মানুষ কি পরিমাণ কষ্ট করেছে, কি মনে হচ্ছে? খুবই কষ্ট করেছে। তবে এখানে শুরুতে আপনার তথ্যের ব্যাপারে একটু বলতে হয়। আপনি বলেছেন গতকালকে 38 ডিগ্রির যে প্রসঙ্গ, এটা 38 ডিগ্রি না, গতকাল ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের একটু উপরে। আজকে 36.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে। তো খুব গরম, আমার নিজেরও খুব অসহ্য লাগছে, অসহনীয় লাগছে। তারপর আপনার জানা আছে যে এখন হচ্ছে আমাদের ক্ষেতের মৌসুম। এই সময়টাতে আমরা সিলেটি ভাষায় যেটাকে বলি আগনমাইয়া ক্ষেত। তো আগনমাইয়া ক্ষেতের ধান টান বপন করা হয়, এখন বীজ চাষ করা হয়। তো এই কৃষকরা বিশেষ করে মাঠে যারা কাজ করেন তাদের তো অবস্থা খুবই খারাপ, খুবই কষ্টের মধ্যে দিয়ে এই সময়টা তাদের যাচ্ছে, কোনো সন্দেহ নেই। শহরেও আমি দেখেছি, আজকে আমি হসপিটালে ছিলাম, সিলেট শহীদ শামসুদ্দিন হসপিটালে মাসে একবার আমাকে যেতে হয়, গিয়েছিলাম। ওইখানেও দেখেছি লাইনের মধ্যে মুরব্বীরা অনেকে বসে থাকতে হয়েছে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আজকের দিনটা গেছে। গতকালও এরকম কষ্ট মানুষের হয়েছে, আরো দু একদিন এটা থাকবে। আর স্বস্তির বিষয় হচ্ছে যে একটু বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে। এই বৃষ্টিতে একটুখানি স্বস্তি আর কি, স্বস্তির পরশ আমরা পেলাম। তবে আবহাওয়া অফিসের যা বক্তব্য, তারা বলছে এরকম আরো দু একদিন থাকতে পারে, সম্ভাবনার কথা বলেছে, তবে খুব বেশি না, ওটা কোনো কোনো অংশ করতে পারে। এই গরমে আসলে সবচেয়ে কষ্ট করছে যারা দিন মজুর আছে, যারা বিশেষ করে রিক্সা চালায় বা ভ্যান চালায়, বা বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তাদের কষ্টের পরিমাণ খেটে খাওয়া মানুষ যারা, আর বিশেষ করে ওই যে কায়িক শ্রম যারা দেয়, শারীরিক শ্রম যাদের করতে হয় মাঠে ঘরে বা ঘরের বাইরে করতে হয় যাদের, তাদের জন্য এটা খুব কঠিন একটা সময়। তো এই সময়টাতে আসলে আমাদের আরেকটা বিষয় একটু সবার খেয়াল রাখা দরকার, মুরব্বীদের প্রতি, বয়স্ক আক্রান্ত যারা আছেন, অসুস্থদের প্রতি একটু খেয়াল রাখতে হবে, বাচ্চাদের দিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো কারণ এই গরমের মধ্যে বাচ্চারাও অসুস্থ হয়ে পড়তে পারে। সর্দি কাশির সময়টা তো আছেই, অনেকে জ্বরাক্রান্ত, আরো নানান শারীরিক সময়। মোটামুটি এই সময়টা আমরা পার করতে হবে। সেপ্টেম্বর অক্টোবর মাস তো গরমের শেষ, এই সময়টা একটু 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 বেশি প্রতি বছরই থাকে গরম। তো এবারও আছে, আশা করা যাচ্ছে এটা কেটে যাবে দু একদিনের মধ্যে হয়তো। একদম, আসলে আমরা সেটা প্রত্যাশা করি। বিশেষ করে যেহেতু প্রচুর গরম পড়েছে, একেবারে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আমরা দেখেছি, আবহাওয়া অধিদপ্তরে তো বলা হয়েছে যাতে বাইরে বের না হয়, প্রয়োজন কাজ ছাড়া। একই সাথে প্রচুর পরিমাণে পানি পান করার জন্য এবং বিশেষ করে বাচ্চাদের প্রতি খেয়াল রাখার কথাটি আসলে বারবারই বলছেন যারা সচেতন সমাজের আছে, এবং এনামুল কবির ভাইয়ের বিষয়টি আসলে আপনাদের বলেছেন। তো আরেকটি বিষয় যেটি বলছিলাম যে আমরা আমাদের আলোচনার আরেকটা বিষয় রয়েছে, যে আলোচিত একটি ঘটনা সিলেটের, অবশ্যই জানেন আপনারা, যে পুলিশের বহিষ্কৃত যে আকবর হোসেন ভূঁইয়া, সে অবশ্যই আপনারা জানেন তার ঘটনা, এবং তাকে গ্রেফতার করা হয়েছে আসলে দেশের বাংলাদেশ একেবারে সীমান্ত থেকেই। এবং লাস্ট 10 আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন প্রধান আসামি আছে আকবর হোসেন ভূঁইয়া। এরপর 14 আগস্ট
আপনারা দেখেছেন এরপরই যখনই জামিন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে মানুষ লেখালেখি করেছে যে আসলে এইরকম একজন অপরাধী জামিন পায় কিভাবে। তারপরে আমরা দেখেছি 14ই আগস্ট চেম্বার জজে আপিল করা হলে 14ই আগস্ট তার জামিন বাতিল করে 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়, কিন্তু আকবর আত্মসমর্পণ করেনি। এই আজকে ধার্য তারিখ ছিল, কিন্তু যেহেতু আজকে শুনানি হয়নি, আদালতে বিচারক না থাকায় মামলার পরবর্তী তারিখ 14ই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো। সহকর্মী ইয়াহি আহমদ আছেন, যিনি আমরা দেখেছি বেলা 1:30টার দিকে উনি সিলেট জেলা ও দায়রা জজ আদালতে বিপি আশিকুদ্দিন আশুকের বক্তব্য নিয়ে নিউজটি লাগিয়েছেন। ইয়াহি আহমদের কাছে যেহেতু নিউজটি একেবারেই হট টপিকসি বলা যায়, এই নিউজটি নিয়ে আপনার কাছে সবশেষ তথ্য কি আছে? আচ্ছা, সর্বশেষ তথ্য বলতে হলো আসলে জেলা ও মহানগর দায়রা জজ পিপি আশিকুদ্দিন আশিক আমাদেরকে জানিয়েছিলেন যে বিষয়টা হচ্ছে যে আকবরের যে বিষয়টি, আকবর কিন্তু গত 10 তারিখে জামিন নিয়েছিলেন আপনার উচ্চ আদালত থেকে। আর পাশাপাশি এই জামিন আবার 14 আগস্ট কিন্তু এই জামিন স্থগিত করা হয়েছে এবং উনাকে আবার আত্মসমর্পণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। কিন্তু দেখা গেছে কি আকবর জামিন নেওয়ার পরবর্তী সময় থেকেই আসলে আকবরের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বা লাপাত্তা বলা যায় যে বিষয়টা। কারণ এরপরে আরও একটা বা দুইটা শুনানি গেছে, ওই শুনানিতেও কিন্তু তিনি হাজির হন নাই বা আদালতের দেওয়া নির্দেশ মোতাবেক যে তারিখ ছিল, ধার্য তারিখ ছিল 14 আগস্ট, ওই তারিখেও কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি। পাশাপাশি ওনার যে সহকর্মী বা কলিগ বলা যায় যে বা যারা জড়িত আছেন এই মামলা সংক্রান্ত বিষয়ে, তারাও কিন্তু দেখা গেছে বেশ কয়েকজন পলাতক রয়েছেন। আর বিশেষ করে যে আশিকে এলাহি, উনি কিন্তু এখনো কারাবরণ করছেন। উনি আজকেও কিন্তু আশিক সাহেব বলেছেন যে উনি আজকেও কিন্তু আদালতে এসেছিলেন, বাট বিচারক না থাকার কারণে কিন্তু আদালতের যে কার্যক্রম চলমান হয়নি, সেই জন্য আর কি আসলে আদালতে উনাকে আনা হয়েছিল, আদালতে করে আবার ওনাকে ব্যাক করা হয়েছে আদালত থেকে। তো উনি আবার বলছেন যে হয়তো আগামী যে 14 সেপ্টেম্বর আদালতে আবার নতুন দিন আছে, ধার্য তারিখ আছে, ওই তারিখে যদি নবাগত যিনি বিচারক আছেন উনি যদি দায়িত্বে বসেন তাহলে হয়তো পরবর্তী শুনানি শুরু হবে। আসলে এটাই বলতে গেলে আমার কাছে সর্বশেষ ছিল এই আকবর বিষয়ে বা রায়হান হত্যাকাণ্ড বিষয় নিয়ে। আচ্ছা, আকবর হোসেন ভূঁইয়া আসলে বলা যায় বর্তমানে আলোচিত একটি বিষয়, এবং ওনাকে আপনি অবশ্যই জানেন যে ওনাকে যে যখন গ্রেফতার করা হয় পুলিশ যখন ধরে দেশের সীমান্ত থেকে ধরেছে, এবং তিনি 10 অক্টোবর উনি 10 আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরই কিন্তু অনেকেই দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন বা কিছু কিছু গণমাধ্যমে এসেছে যে আসলে তিনি আবারও দেশ ছেড়ে পালিয়েছে কিনা। এটা কি মনে হচ্ছে? আসলে বিষয়টা নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্র পত্রিকায় যে বিষয়টা বলা যায় যে সেটা সত্যতা কিন্তু এখন কেউ দিতে পারছে না। বা আকবরের এই যে বিষয়টা আছে আপনার আদালতে হাজির না হওয়া বা আদালতের যে আত্মসমর্পণের যে বিষয়টা অবমাননা করা, সেই বিষয় থেকে বলা হচ্ছে যে হয়তো গুঞ্জনটা কিছুটা সত্য রূপ নিতে যাচ্ছে, এরকম কিছু হতে পারে, বাট আমি এটা শিওর না। আবার পাশাপাশি অন্য দিক থেকে আপনি চিন্তা করেন তাহলে দেখা যায় যে দীর্ঘদিন কারাবরণ করেও হয়তো এটা প্রিপ্ল্যানও হতে পারে আকবরের যে বিষয়টা ছিল। কারণ দীর্ঘদিন কারাবরণ করার পর হঠাৎ জামিন হয়ে গেল, জামিন পাওয়ার পর আবার আত্মসমর্পণ না করে হঠাৎ আকবর উদাও হয়ে গেল, সেই বিষয়টা একটু বুলেটে মনে হচ্ছে। তবে দেখা যাক আগামী 14 সেপ্টেম্বরের যে ধার্য তারিখ আছে সেই তারিখে যদি আকবর আদালতে হাজির হন বা আদালতে ওনার উকিল নিয়োগপ্রাপ্ত যে উকিল আছেন তিনি যদি আদালতে ওনাকে হাজির করতে পারেন তাহলে তো ওয়েল সেটা ভালো। আর নতুবা সেটা প্রশাসন কি সিদ্ধান্ত নেবে সেটা প্রশাসনই বলতে পারবে, আদালত কি সিদ্ধান্ত নেবে একবারের ব্যাপারে সেটা আদালতে বলতে পারবে। যদি উনি দেশের বাইরে চলে যায় বা এরকম যদি এই ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টা ক্লিয়ার করবে, বিশেষ করে গণমাধ্যম কর্মী। আমরা আশাবাদী আসলে যে আগামী 14 সেপ্টেম্বরের বিষয়টা খুলাসা হবে এবং কি আমরা গণমাধ্যমে বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন প্রশাসনের তারা হয়তো বিষয়টা ক্লিয়ার করবেন যে আদৌ কি আকবর দেশে আছে নাকি দেশ ছেড়ে পালিয়েছে, সেই বিষয়টা এখন কিন্তু ক্লিয়ার না। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা নিয়ে আরেকটু জানার ইচ্ছে আছে সহকর্মী এনামুল কবির ভাই, অবশ্যই আপনি শুনেছেন পুরো ঘটনাটা, আমরা যেটা আছে আকবর নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে এই যে ওনার যখন জামিন হলো তখন কিন্তু সিলেটের আরেকটি আলোচিত বিষয় পাথর কাণ্ডের ব্যাপারটা এসেছে, এবং ওই পাথর কাণ্ড নিয়ে একেবারে তুলকালাম অবস্থা। তখনই কিন্তু এসআই আকবর লাপাত্তা। কি মনে হচ্ছে এই পাথর কাণ্ডের ভিতরে আছে একবার বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা বিষয়টা ধামাচাপা পড়েছে কিনা? হতে পারে, এটা হতে পারে যে আমার যদিও মনে হয় না, কিন্তু এটা মনে হচ্ছে যে এরকম কেউ যোগসূত্র থাকলেও থাকতে পারে।
থাকতে পারে, কারণ ওইদিকে লোকজনের ব্যস্ততা, প্রশাসনের ব্যস্ততা, সবার ব্যস্ততা, পাথরকাণ্ডে, গোয়েনঘাটে, তারপর কোম্পানিগঞ্জের সাদা পাথর নিয়ে সারা দেশ তুলপাট। এই সুযোগেই আমি জামিনটা নিয়ে দেশ থেকে কেটে পড়ি, এরকম একটা সূক্ষ্ম পরিকল্পনা থাকে। আর এই আশঙ্কাটা সাধারণ মানুষের মধ্যে আরো প্রবল হচ্ছে, কারণ আদালতের নির্দেশের পরেও এই যখন আকবর নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণও করে না, গ্রেফতারও হয় না, তখন এই সংখ্যাটা আরো বেশি জাগে। আর এইখানে আবার আরো কিছু লোকজনের সন্দেহ আরো তীব্র হওয়ার কারণ হচ্ছে এই যে এই সাদা পাথরের পাথরগুলা একটা একটা করে 2000-3000 ঘনফুট করে যদি সরকার উদ্ধার করতে পারে, তাহলে আকবর বলেন বা দেশে আরো যত বড় বড় অপরাধীরা আছে, সরকার যে ইচ্ছে করলে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে পারে, এই বিষয়টার নিয়েও সচেতন অনেকেই কথা বলছেন যে সরকার চাইলে আসলে অনেক কিছুই করতে পারে। তো হতে পারে আকবরের এটা প্রি প্ল্যান্ড হতে পারে, আবার নাও হতে পারে। ধন্যবাদ আসলে আপনাকে, আপনাদের দুইজনকেই। আসলে আমাদের নিউজ রুমে প্রচুর কাজ চলছে, একটার পর একটা আমরা চেষ্টা করছি আপনাদের সবশেষ আপডেট দেওয়ার জন্য। সিলেটে কোথায় কি হচ্ছে, জাতীয় কিছু বিষয় আমরা সর্বশেষ চেষ্টা করছি সিলেট দেওয়ার জন্য। সহকর্মীরা ব্যস্ত আছে, এর মধ্যেই কিছু যেহেতু দুটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, দুটো বিষয় চেষ্টা করলাম আপনাদের সাথে একটু আলোচনা করি, এবং বিশেষ করে আমার সহকর্মী যারা আছে একটু আড্ডা দিই, কাজের ফাঁকে একটু আড্ডা হয়ে গেলো, আপনাদের সাথে কথা বলা হয়ে গেল। এবং অবশ্যই যে বিষয়টা যেটা সংখ্যা করছে, যদি এরকম হয় এসআই আকবর ভুঁইয়া যদি বাইরে চলে যায়, তাহলে এই যে এসআই আকবর মায়ের যে কান্না, সেই চোখের জল, এই রায়হানের, আমি দুঃখিত, যে যুবককে নির্যাতন করে মারা হয়েছে রায়হান, সেই রায়হানের মায়ের চোখের যে কান্না, চোখের যে জল, এর আসলে কোনো জবাব কেউ কি পাবে? আসলে এটা খুবই কষ্টদায়ক, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর অনেকেরই প্রশ্ন যাচ্ছে, আসলে এসআই আকবরকে কেন এখন পর্যন্ত ধরতে পারলো বা তার হদিস দিতে পারলো না। এটা আসলে আমি জয়ন্তন বলতে গেলে বলতে হয় আসলে যে রায়হানের মায়ের থেকেও রায়হানের যে শিশুটি আছে, সেই শিশুটির প্রতি একটু বেশি মায়া হচ্ছে, কারণ খুব অল্প সময় সে তার বাবাকে কিন্তু দেখতে পারেনি, বা সে তার মুখ থেকে তার বাবাকে সে বাবা বলে ডাকতে পারেনি। এই বিষয়টা আসলে একটু আমার কাছে মনে হচ্ছে যে আসলে ইমোশনাল যে বিষয়টা, স্পর্শকাতর সেটা। দর্শক, আলোচনার আসলে অনেকগুলো বিষয় আছে, আমরা একেবারে অল্প সময় আমরা চেষ্টা করেছি সহকর্মীরা একটু আড্ডা দিই, নিউজরুম আড্ডা এরকম চলবে আমাদের আড্ডা, প্রতিদিনই চেষ্টা করবো কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আজকের মতো সিলেট ভিউ নিউজরুম আড্ডা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। ধন্যবাদ।